আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা ক্যারিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। কোনো মামলা, আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। নাসিরউদ্দিন পাটোয়ারি মহাবিপদে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দুর্গ ভাঙিয়ে দেওয়ার জন্য যা যা দরকার ছিল, হাদি ছিল তার কমপ্লিট প্যাকেজ, পরিপূর্ণ প্যাকেজ। হাদির মৃত্যুর পর তার বিকল্প হয় না, কিন্তু হাদির উত্তরাধিকার হিসেবে পাটোয়ারি উঠে আসছে। সে হাদির আসনে নির্বাচন করছে, হারায় দেওয়া হয়েছে, তাও সে দৈমা যায় নাই। সে ছুটে বেড়াইতেছে, সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে, সেখানে যেতেছে। পাটোয়ারি কবর জিয়ারত করছে সেই হতভাগ্যদের, যাদেরকে বাংলাদেশ কোনোদিন স্বীকারই করে নাই। বাংলাদেশে প্রথমবারের মতো সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষগুলোর পাশে জাতীয় পর্যায়ের একজন নেতা যা দাঁড়াইল। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির উপর তারা হামলা চালাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গুলি করে খুন করে থামাবেকে হাদিকে শুয়ারের বাচ্চারা চেনে না জাতিকে। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই একটা বারুদের মতো। এখন যেহেতু জামাত ইসলামের 11 দলীয় জোটের সাথে তাদের জোট হয়েছে, বিএনপিকে তো একটু ওয়াশ করবেই, এটা বাংলা ওয়াশ। নাসিরউদ্দিন পাটোয়ারি এটাই করেন, স্বভাবজাত প্রক্রিয়া। উনি একজন আছে, তারপরে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ ভাই একজন আছেন, এরা কথা বলেনি ওভাবে। আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব, তিনজন যদি একসাথে হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য, এটা ধরে রাখতে পারবেন না। ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। সরকার নতুন করে বিভিন্ন তালবাহনা শুরু করেছেন। আপনাদের কথাবার্তার ভিতরে মুনাফিকি স্পষ্ট। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বলেছেন গণভোটের পক্ষে ভোট দিতে হবে, সংসদে দাঁড়িয়ে প্রথমেই গণভোটের সাথে বেইমানি করে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষ ধারণ করতে ব্যর্থ হয়েছে। ঠিক কিনা বলেন? যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন, তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওইটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে, যারা চাঁদাবাজ তারা খুশি হবে। তার মানে কি আপনারা চাঁদাবাজদেরকে মদত দিতেছেন? এরকম একটা প্রশ্ন চলে আসে না? ও তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে। ব্যক্তিগত আক্রমণ করে কি? হ্যাঁ, কিছু কিছু কথা শুনলে মনে হবে হ্যাঁ ব্যক্তিগত আক্রমণই করছে প্রধানমন্ত্রীকে, কারণ উনি প্রধানমন্ত্রীর নাম মুখে নিছে। কিন্তু চিটাগাং যখন গেছিল গত বছর এই জুলাইতে, তখন কিন্তু উনি কারো নাম মুখে নেয় নাই, তখনও কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে কি নাম মুখে নিলেও আক্রমণ হবে, না নিলেও আক্রমণ হবে। হঠাৎ করেই দেশ জুড়ে কড়া সতর্কবার্তা দিয়েছে সরকার, পুলিশ। চারদিকে নানান ঘটনা শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি 111-এর পদধ্বনি। কখন? যেই সময় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কাম ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে এসেছেন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরুটা দেখে ঠিক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কতটা জটিল এবং কঠিন হতে চলেছে। দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি অন করেছেন, সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু গোপন তথ্য ফাঁস করা হয়েছে। যাই প্রিয় দর্শক, সেটা এই বিষয়ে আমি বেশি আলোচনা করব না। বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এরকম নিত্য নতুন আপডেট নিউজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবকটি বিস্তারিত ভিডিওর আলোচনা মনোযোগ সহকারে দেখে আসি। মাদারি শব্দের অর্থ কি আমি ঠিক জানি না, কিন্তু যারা রাস্তাঘাটে খেলা দেখায়, আমরা পুরান টাউনে যখন ছিলাম তাদেরকে আমরা মাদারি বলতাম। ওই যে ঢোল বাজায়া বানুন নিয়া খেলা দেখাইতো, ওষুধ টষুধ বিক্রি করতো, তাদেরকে আমরা মাদারি বলতাম। আর ওরা কিন্তু ঢোল বাজাবার সময় মাঝে মাঝেই বলতো এই পকেট সাবধান। কারণ কি জানেন? ওদের সঙ্গে পকেট মারের যোগাযোগ থাকতো। ওরা সাবধান করতো এই জন্য, ওই আসরে যদি কারো পকেট মারা হয় তাহলে যেন ওরে না ধরে, ওই মাদারিরে না ধরে, ওই জন্য সাবধান করতো। কিন্তু পকেট মারের কাজ পকেট মার করতো, আর ওই মাদারি কিন্তু শেয়ারও পাইতো। যাই হোক, কেন এই কথাটা বলতেছি, আজ কিছু মাদারি নিয়ে কথা বলবো। এই মাদারিরা কারা জানেন? কিছু সিনিয়র সাংবাদিক। আপনাদের খেয়াল আছে টক শোতে আইসা এমন এমন কথা বলতো, সব কথা তুইলা আনতে চাই না, একটা বিষয় তুইলা আনতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা টেলিফোন ব্যবহার করতো, স্যামসাং S24 আলট্রা, S24 আলট্রা এই টেলিফোনটা ব্যবহার করতো।
ওইটা দেখা কিছু মাদারি ভাই এই টক শোতে আইসা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই টেলিফোন কই পাইলো, এত দামি টেলিফোন তার হাতে কেন, এইটা নিয়ে না হইলো ভাই 50টা টক শো করছে এই মাদারিরা। কিন্তু আজকে এই মাদারিরা চুপ কেন? এখন যে আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা নিয়ে যে ঘুরে, ওইটা চোখে পড়ে না। রাশেদ খান, হ্যাঁ ভাই উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আইফোন চলে আসছে হাতে, এইটা নিয়ে কিন্তু মাদারিরা কোনো কথা বলে না, এখন তাদের চোখে পড়ে না। দেখেন এই রাশেদ খান কিন্তু জামাতে ইসলামকে নিয়ে যা মুখে আসে তাই বলে, এনসিপি কেও যা ইচ্ছা তাই বলে, আর পাটোয়ারিকে তো সে যা বলে এটা আপনারা তো জানেন। তার সমস্ত ভিডিওগুলো জোড়া দেন, দেখবেন প্রচুর গালাগালি করছে এনসিপি কে, জামাতকে। কিন্তু কেউ কি তার উপরে হামলা করছে? নিশ্চয়ই হামলা করে নাই। কেউ কি বলছে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না? হ্যাঁ, গতকালকে রাত্রে আমি দেখতেছি জানেন বিরাট বড় একটা মিছিল বাইরেছে, মশাল মিছিল, আর সেটা নেতৃত্ব দিতেছে কে? আমাদের ইশরাক সাহেব, হ্যাঁ ইশরাক হোসেন, মাননীয় মেয়র। ওই যে ঘটনাটা মনে আছে? এখন কিন্তু উনি প্রতিমন্ত্রী, মাননীয় বলতে হবে। এই মাননীয় কিন্তু মশাল মিছিল বাইর করছে, আর ওই মিছিল থেকে কি স্লোগান? পাটোয়ারি সম্বন্ধে এবং এনসিপি কে নিয়ে, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না। আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে এই প্রথম, হ্যাঁ পৃথিবীতে এই প্রথম কোন সরকারি দল বিরোধী দলের পতন চায়। কোনদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম সরকারি দল বিরোধী দলের পতন চায়। হ্যাঁ ভাই, হাস্যকর ব্যাপার, হ্যাঁ হাস্যকর। এরকম দেখেন নাই কোথাও? দেখেন যেভাবে মিছিল বাইর করতেছে দিনে এবং রাত্রে, মশাল নিয়া, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না, এনসিপির পিঠের চামড়া রাখবে না। এখন কথা হচ্ছে, আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওইটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে, যারা চাঁদাবাজ তারা খুশি হবে। তার মানে কি আপনারা চাঁদাবাজদেরকে মদত দিতেছেন? এরকম একটা প্রশ্ন চলে আসে না? ও তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে। ব্যক্তিগত আক্রমণ করে কি? হ্যাঁ কিছু কিছু কথা শুনলে মনে হবে হ্যাঁ ব্যক্তিগত আক্রমণই করছে প্রধানমন্ত্রীকে, কারণ উনি প্রধানমন্ত্রীর নাম মুখে নিছে। কিন্তু চিটাগাং যখন গেছিল গত বছর এই জুলাইতে, তখন কিন্তু উনি কারোর নাম মুখে নেয় নাই, তখনও কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে কি নাম মুখে নিলেও আক্রমণ হবে, না নিলেও আক্রমণ হবে। নাম মুখে নিয়ে কি বলছে? সমালোচনা করছে। ভাই সরকারের সমালোচনা তো করতেই হবে। কেউ কি বিরোধী দলের সমালোচনা করে? বিরোধী দলের উপরে কোনো ক্ষমতা আছে? তাদের কোনো ক্ষমতা আছে যে তাদেরকে নিয়ে সমালোচনা করবে? ভুল ভ্রান্তি যা কিছু করে সরকারি দলই তো করে, সেটার তো সমালোচনা হইতেই হবে। তবে এইটা বলতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য রাখে কাউকে কেয়ার করে না, তোয়াজ করে না, এইটা বলতে পারেন। কিন্তু ভাই ব্রাদার একটু অতীতে জানতো যাকে ওনারা মাথার মুকুট বানায় ধরে রাখছিল ভাই, হ্যাঁ গত 24-25 মাস যাকে সরানো যাচ্ছিল না, আমি ছুপ্পু সাহেবের কথা বলতেছি। নির্বাচনের পরও কিন্তু 5 মাস সরানো যাচ্ছিল না, মাথার মুকুট বানায় রাখছিল। উনার অতীতের সমস্ত ভিডিওগুলা বাইর করেন তো, উনি কি এই সরকারকে গালি দেয় নাই? বিএনপি নিয়ে যা ইচ্ছা তাই বলে নাই? উনি যখন দুদকে ছিল ওই যে 2.5 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে যে ফাঁসানো হইলো, উনিই তো ফাঁসাইছে, উনিও তো এই মামলার সাথে জড়িত, কারণ উনি দুদকে ছিল। উনার আদেশ ছাড়া কি সেটা হয়েছে? আবার দেখেন উনার অনেকগুলা বক্তব্যের মধ্যে খাম্বা ছাড়া কোনো কথা আছে? নাই। আর অনেক খারাপ ভাষায় কথা বলছে, এমনকি 21-এর গ্রেনেড হামলা নিয়ে এমন কথাও বলছে যে তাকে ধইরা আনতে হবে ওই লন্ডন থেকে, আইনা বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করাইতে হবে, কোনো মতে ছাড় দেওয়া যাবে না। তাকেই তো আপনারা মুকুট বানায় রাখছেন। তার গালিগুলা ভুলে গেলেন কেন? কারণ কি? তার গালিগুলা তো আপনারা গায়ে মাখলেন না। হ্যাঁ তার গালিগুলা কিন্তু গায়ে মাখেন নাই, গালি মাখতেছেন কার? পাটোয়ারি। দেখেন ভাই ব্রাদার, নাসিরউদ্দিন পাটোয়ারি যে আজকে যে ড্যাশিং ভাবটা, এটা কেন? অনেক সহ্য করছে তো, সহ্য করতে করতে ভাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো, হ্যাঁ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি যদি কোনো বিড়াল কম মারতে চান, ঘরে সব দরজা জানলা বন্ধ করে মারতে যায়েন না, নিজেই বিপদে পড়বেন। কোন একটা ফাঁক রাখেন যেন বিলাইটা পালাইতে পারে, না হলে কিন্তু ওই বিলাই আপনার উপরই আক্রমণ করবে। আপনারা যেভাবে দরজা জানলা বন্ধ করে মারতে যাইতেছেন, যেভাবে আপনারা কথা বলতেছেন, চারিদিক থেকে ব্লক দিয়া সবাই যেভাবে কথা বলতেছেন, কোনো ফাঁক তো রাখেন নাই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আক্রমণ করতেছে। হ্যাঁ কথা দিয়ে আক্রমণ করতেছে, সেটা সহ্য করতে পারেন না। অথচ দেখেন ছুপ্পু সাহেব যা কিছু বলছে সেটা কিন্তু আপনারা সহ্য করছেন। আচ্ছা ধইরা নিলাম উনি রাষ্ট্রপতি, ওনাকে কিছুই বলা যাবে না, কিন্তু ফজলুর রহমান সাহেবকে কিছু বলা যাবে না কেন? উনার কথা কি আপনারা ভুলে গেছেন? উনি এমন কথাও তো বলছে, আমাকে টেলিফোন করতে তারেক রহমান ভয় পায়। হ্যাঁ আগে ফোন করে তার ভাবিরে ফোন করে জিগায় ভাই মুড ঠিক আছে কিনা, ভাইয়ের লগে কথা কমু, এরকম কথাও তো অনলাইনে বলছে। আর কি বলছে সেগুলো আজকে মনে করায় দিতে চাই। ফকিন্নির পোলা, বান্দির পোলা, ঘরে টিন নাই, চাল নাই, ওরা আবার যাইতে চায় সংসদে। রাজাকারের বাচ্চা তো সংসদও বলে, বাইরেও বলে,
যা মুখে আসে তাই বলে, লিল্লা খায়, ফকির। এমনও কথা বলছে কোনো মা বোন যেন কোনো হুজুরের সন্তান পেটে না ধারণ করে। দেখছেন কত বড় জঘন্য কথা। আর এতিমদেরকে বলতো লিল্লা, ফকির, মিসকিন, এইসব কথা বলতো। তখন তো কেউ আপনারা প্রতিবাদ করেন না। এই যে আজকে যেভাবে মিছিল বাইর করতেছেন, যেভাবে হামলা করতেছেন, একটা বারও যদি প্রতিবাদ করতেন আজকে কিন্তু এই দিন আসতো না। এগুলো তো সহ্য করছে এনসিপি এবং এই ইয়াং জেনারেশন যারা এই জুলাইয়ের সাথে জড়িত, এই কথাগুলো সহ্য করছে। আপনাদের সহ্য করতে করতে ওই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ওই যে আক্রমণ হচ্ছে, মানে কথা দিয়ে আক্রমণ করছে। আর এই আক্রমণ সহ্য করতেই হবে। আপনারা যে ভাই এই 5-6 মাসের মধ্যে হেরে যাবেন এটা কল্পনা করি নাই। ভাবছিলাম অনেক দম আপনাদের ভিতরে, কিন্তু দেখতেছি দম নাই, দম ফুরাই আসতেছে। যেভাবে ওই যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বইলাই ফেলাইছে, কোন রকম কোনো কিছুর উন্নতি হয় নাই, যেরকম ছিল তেমনই আছে। যদি পরিবর্তন হয়ে থাকে শুধু আমাদের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, আর কারো পরিবর্তন হয় নাই। আর কারো বলতে কিন্তু উনি নিজেকেও বুঝাইছে উনারও কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওই সিস্টেমের কারণে ঘুষ বাণিজ্য চলছে, অনিয়মের ভিতর দিয়েই দেশ যাইতেছে, জিনিসপত্রের দাম আবার বাইরে গেছে। দেখেন উনি এত বড় একজন প্রবীণ নেতা মির্জা ফখরুল সাহেব, উনি বলতেছে কারো কোনো কিছু উন্নতি হয় না, যদি হয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে, আর কারো না। আর কারো বলতে উনি নিজে কত বুঝাইছে, তার মানে উনিও ফেল, স্বরাষ্ট্রমন্ত্রীও ফেল, অর্থমন্ত্রীও ফেল, এই কথাই তো বুঝাইতেছে। এই একই কথা কিন্তু এই এনসিপি বলতেছে, হ্যাঁ, এর বাইরে যাচ্ছে না। ভাষা অন্যরকম। উনি তো ভাই শিক্ষক ছিলেন এবং জ্ঞানী মানুষ, এই মির্জা ফখরুল সাহেব। উনার ভাষা একরকম হবে, আবার অন্যজনের ভাষা অন্যরকম হবে। আমার একটা অতীতের কথা মনে পড়তেছে। আমার এক বন্ধু, হ্যাঁ ভাই, একটা ছবি দেখে আসছে, ওই ছবিতে অলিভিয়া ছিল নায়িকা। আমি বললাম কেমন লাগলো দোস্ত ছবিটা? তো দোস্ত নায়িকাটা না যা পুরা শরীরের মধ্যে কি বুঝাইছে বুঝছেন, মানে তার পুরা শরীরটাই এমন একটা কথা বলছে যেটা আমি মুখে আনতে পারুম না। তার মানে কি বুঝাইতে চাইছে জানেন? অতিরিক্ত সুন্দরী, হ্যাঁ অতিরিক্ত সুন্দরী। দেখেন তার ভাষাটা অন্যরকম। সে যদি কবি হইতো তাইলে কিন্তু হয়তো কোনো ফুলের সাথে তুলনা করতো, পাখির সাথে তুলনা করতো, আকাশের নীলের সাথে তুলনা করতো। ও কিন্তু তুলনা করছে এমন একটা অঙ্গের সাথে যেটা আমি মুখে নিতে পারতেছি না, কিন্তু সে কিন্তু প্রশংসাই করতেছে। তার ভাষা ওরকম। ঠিক তেমনি ভাই যার যার ভাষা তার তার মুখে অন্যরকম শোনাবে। সবাই ভাষা তো আর এক হইতে পারে না। আর সবাই যদি এক হয়ে যায় তাহলে নতুন বাংলাদেশ আসবে কিভাবে? নতুন বাংলাদেশ তো আসবে না। ভাই ব্রাদার, বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিছে নির্বাচনের আগে। উনি বলছে অক্ষরে অক্ষরে পালন করব। এই দক্ষিণ প্লাজায় আমরা যে সিগনেচার করছি জুলাই সনদ নিয়ে, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এরকম ভিডিও আমার কাছেও আছে, দিতে চাই না, দিয়ে লাভ নাই। আপনারা দেখছেন, আমি মনে করি ওই কথা থেকে উনি বাইরে যাইতে পারবে না। বাইরে যাইতে চাইলো এই এনসিপি, জামাত ইসলাম, 11 দল কেউ বাইরে যাইতে দিবে না। এই দেশের জনগণ ওনাকে ওর বাইরে যাইতে দিবে না। তো উনি যেটা কথা দিছে যে এই জুলাইকে আমরা মাইনা নেবো অক্ষরে অক্ষরে। আর অক্ষরে অক্ষরে বলতে বুঝি ভাই ওই 70 ভাগ ভোট, 100 ভাগের মধ্যে 70 ভাগ ভোট পাইছিল হ্যাঁ ভোট, 30 ভাগ কারা দেয় নাই ধরে নিতে পারেন। আওয়ামী লীগ দেয় নাই, কেন দিতে যাবে আওয়ামী লীগ এখানে ভোট? ওই 30 ভাগ মানুষ ভোট দেয় নাই। কিন্তু বিএনপিকে তো মানুষ 50 ভাগ মানুষ ভোট দিছে, তাহলে আর 20 ভাগ ভোট এখানে বেশি আসলো কিভাবে? নিশ্চয়ই এই 20 ভাগ ভোটটা আসছে বিএনপি থেকে। বিএনপির ঘরের লোকেরাই এই ভোটটা দিছে। তা না হলে হ্যাঁ না ভোটের মধ্যে 70 ভাগ ভোট কিভাবে আসলো? আপনারাই বলেন। এই হ্যাঁ আর নার ভিতরেই কিন্তু এই মাঝখানের মধ্যে দেশের শান্তি লুকায় আছে। ওই নাটাকে না বলেন, হ্যাঁটাকে হ্যাঁ বলেন, হ্যাঁ মধ্যেই ভাই শান্তি লুকায় আছে। এই ছাড়া কোনো উপায় নাই। কারণ 5 মাসের মধ্যেই আপনারা কিন্তু হেরে গেছেন। এই মুহূর্তে কিন্তু আপনারা হেরে গেছেন। একটুখানি চিন্তা করলেই বাইর করতে পারবেন। আপনারা যাদের বিরুদ্ধে নামছেন তারা মাত্র 6 জন মানুষ এই সংসদে। একটা নতুন দল এনসিপি, তাদের বিরুদ্ধে আপনাদের মতো একটা বিরাট বড় দল যেভাবে রাস্তায় নামছেন, সঙ্গে পুলিশ প্রশাসন সবাই আপনাদের সঙ্গে। এমন কথাও মানুষ বলতেছে, সাধারণ মানুষ বলতেছে শেখ হাসিনাই খালি চোখ উঠায় নিছে, বিএনপি চোখ উঠায় নেয় নাই, ওই আলিফের কথা বলতেছে। আমরা কিন্তু এই পর্যন্ত দেখলাম না আলিফ নিয়ে কেউ কোনো কথা বলতে, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী তার সাথে যোগাযোগ করতে বা তার চিকিৎসার ব্যবস্থা করতে, এবং তার উপরে যারা আক্রমণ করলো তার চোখ যারা নিয়ে গেল সেই সব আসামিকে একজনকেও ধরছে কিনা আমি জানি না। এরকম কোনো খবর আপনাদের কাছে থাকলে অবশ্যই জানাবেন। তবে সরকারের আয়ত্তের মধ্যে যে আইন শৃঙ্খলা নাই এটা বোঝা যায় কিভাবে জানেন? ওই রমিসাকে নিয়ে প্রধানমন্ত্রী নিজেই কথা দিছিল 1 মাসের মধ্যে এই বিচারের রায় ঘোষণা হবে এবং কার্যকর হবে। 1 মাস কি শেষ হয় নাই? নিশ্চয়ই শেষ হয়ে গেছে। এতেই বোঝা যায় শুধু কথা দেয় কথা দেওয়ার জন্য, হ্যাঁ কথা রাখার জন্য না, শুধু কথা দেওয়ার জন্য, মানুষকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু সেই দিন কি আছে? এখনকার মানুষের বুঝ দিতে পারবেন না।
সেই চিঠি লেখার দিন তো নেই। এখন পুরো পৃথিবীটাই মানুষের হাতের মুঠার মধ্যে, তো একদম হাতের মুঠার মধ্যে প্রতিটি মানুষই এখন সাংবাদিক। আপনারা এখন জনগণকে জনগণ ভাবলে হবে না। আর এই সোশ্যাল মিডিয়াও কিন্তু বিশাল বড় বিরোধী দল এখন এই মুহূর্তে। আমরা হয়তো সংসদে যাইতে পারি না, কিন্তু সংসদের বাইরে সবচেয়ে বড় বিরোধী দল আমরা। আমাদের কথার মূল্য দিতেই হবে, আমাদের কথা শুনতেই হবে। আপনারা এখন যা শুরু করছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন বেগম খালেদা জিয়া আর বিএনপি যারা করতো, একটু খোঁজ খবর নিয়ে দেখেন এই বিএনপির ভিতরে যারা বেগম খালেদা জিয়ার বিএনপি করতো, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি করতো, তারা কিন্তু খুশি না আপনাদের এসব কার্যকলাপে। আপনারা নিজের অজান্তেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে হিরো বানায় দিলেন। এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে কিন্তু সে হিরো। আপনারা কমেন্ট বক্সে গেলে একটা কমেন্ট বহুবার পাবেন, অনেকে এই কমেন্টটা করতেছে যে 10 জন রাজনীতিবিদের চেয়েও আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী বেটার। সাধারণ মানুষ বলতেছে অতীতের এইসব 50 জন পচা রাজনীতিবিদের চেয়েও নাসিরউদ্দিন পাটোয়ারী বেটার। হ্যাঁ ভাই, 100টা রাজনীতিবিদ একদিকে, নাসিরউদ্দিন পাটোয়ারী একদিকে। এই ভালোবাসাটা কেন পাইতেছে? শুধু সত্য কথা বলার জন্য। ওই সত্যের পথে আসতে হবে, মিথ্যা দিয়া সত্যকে ঢাকতে পারবেন না। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। 1 আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পুরো বাংলাদেশে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির রাজপথে নেমেছে। জামাতের প্রোগ্রাম লোকে লোকারণ্য। জামাত তার শক্তি দেখিয়েছে, জামাত তার সাংগঠনিক শৃঙ্খলা দেখিয়েছে। দর্শক, এই মুহূর্তে যে পরিমাণ লোক নিয়ে পুরো বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গণভোটের গণরায় মানার দাবিতে যে গণমিছিল করেছে, এবং গণমিছিলে যে পরিমাণ লোকের উপস্থিতি আমরা দেখেছি, বাংলাদেশের অন্য কোনো দল এত লোক নিয়ে রাজপথে নামতে পারবে না। এমনকি ক্ষমতায় আসার কারণে বিএনপির যে সাংগঠনিক দুর্বল অবস্থা এবং সংগঠন এবং সরকার যে মিলেমিশে একাকার হয়ে গেছে, বিএনপিও এত লোক নিয়ে রাজপথে নামতে পারবে না। তো দর্শক, এনসিপির ডাকে মানুষজন আসছে, তাদেরকে দেখতে আসছে, এটা প্রশংসনীয় ছিল। কিন্তু জামাত ইসলামী যা দেখিয়েছে, এর ধারে কাছে কোনো দল যেতে পারবে না। জামাত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সংগঠন হিসাবে সবচেয়ে বড় দল। হয়তো গণমানুষের ভোটে বিএনপি এগিয়ে থাকতে পারে, বাট সংগঠন হিসাবে সবচেয়ে বড় দল জামাত ইসলামী। এবং আজকে দেশব্যাপী জামাত যে চমক দেখিয়েছে, তাদের যে সাংগঠনিক যে গণমিছিল এবং সাধারণ জনগণের যে উপস্থিতি, সেখানে বেশ কিছু চমৎকার ঘটনা আছে। একটা হচ্ছে যে ডাকসু বিবি সাদিক ক্যাম্প রাজপথে নেমেছে। ডাকসু বিবি সাদিক ক্যাম্প একদম সামনের সারিতে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের প্রোগ্রামে। এর মানে ডাকসু বিবি সাদিক ক্যাম্প এখন পর্যন্ত ডাকসুর মেয়াদ আছে, তিনি জামাতের রাজনীতি সক্রিয় হচ্ছেন। আগামী দিনে যেহেতু তিনি ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট, জামাত ইসলামের গণমুখী রাজনীতি অ্যাটলিস্ট সাদিক ক্যাম্পকে কেন্দ্র করেই আবর্তিত হবে। অন দি আদার হ্যান্ড, আরেকটা দৃশ্য চমৎকার লেগেছে। ঢাকা উত্তরের গণমিছিলে একদম সামনের সারিতে ছিলেন মুফতি আলী হাসান ওসামা। কোনো কওমি আলেম যদি জামাত ইসলামকে যোগদান করেন, জামাত ইসলামী যে তাকে মাথার তাজ মনে করে, মাথায় তুলে রাখে, তার প্রমাণ আলী হাসান ওসামা। আলী হাসান ওসামাকে জামাত যে সম্মান দিচ্ছে, যেভাবে মূল্যায়ন করছে, সত্যিকার অর্থেই এটা বিরল। এত বড় একটা দলে জাস্ট একজন মেধাবী যোগ্য মহৎ আলেম হওয়ার কারণে যেভাবে সম্মানিত হচ্ছে, তা আমরা অনেক সমালোচনা করি জামাতের, যেখানে কেপেবল লোক, যোগ্য লোক মূল্যায়ন পাবে, এটা কঠিন। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হয়। যেমন এই যে আলী হাসান ওসামা খুব সহজেই মূল্যায়ন পাচ্ছেন, এই জিনিসটা সত্যি প্রশংসার যোগ্য। ডক্টর ফয়জুল হক, যারা ঢাকা মহানগরের উত্তরে জনশক্তি সরাসরি নাম, এরা এই মিছিলের সামনের সারিতে। এবং এই দিনটা জামাতের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ 2 বছর আগে এই দিনে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত এটাকে তাদের একটা বিজয় হিসেবে উদযাপন করছে। দেখেন ইতিহাস কতটা নিষ্ঠুর। জামাতকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ 2 বছর আগে, এখন সে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর জামাত বিক্ষোভ মিছিল করে, আর জামাত গণমিছিল করে এবং বিজয় উদযাপন করে, এবং পুরো বাংলাদেশে জামাত ঝলক। জামাত শিবিরে লোকে লোকারণ্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বাংলাদেশ ছিল জামাত শিবিরময়। সকালের দিকে শিবির, সারা বাংলাদেশের শিবির আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে, প্রত্যেকটা জেলা। দুপুরের পর জামাত, ঢাকার শহর জামাতময় ছিল। এত লোক নিয়ে জুলাই অভ্যুত্থান রিলেটেড কোনো প্রোগ্রাম পারলে বিএনপি করে দেখান। দর্শক, বরিশাল, খুলনা, রংপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট, এমন কোনো জায়গা নেই যেখানে জামাত ইসলামী এই গণমিছিল না করেছে। এবং প্রত্যেকটা জায়গায় বিপুল সংখ্যক জনশক্তি, সাধারণ মানুষ এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। কিন্তু তারপর এখানে জামাতের কিছু দুর্বলতা আছে। একটা বিষয় হচ্ছে যে জামাতের কর্মসূচির যে ধরন, পরিধি এবং যে উপস্থিতি, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ দলের প্রমাণ সাংগঠনিক শক্তিতে। কিন্তু মিডিয়ায় সেরকম কোনো কাভারেজ আমরা দেখলাম না, দুর্বল কাভারেজ। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ একটা মোটামুটি কাভারেজ পেয়েছে, বাকিগুলো এক একটা জেলায় হাজার হাজার জনশক্তি নিয়ে মিছিল করেছে। কিন্তু জামাত নিজেরাও ঠিকভাবে প্রচার করেনি, এবং নিজেরা যে ছবি তুলেছে অত্যন্ত দুর্বল কোয়ালিটির ছবি। এর অর্ধেক লোক নিয়ে যদি এনসিপি কোথাও একটা বিক্ষোভ মিছিল বা গণমিছিল করতে পারতো, তারা এমন সুন্দর ছবি তুলে এমন ভাবে পিয়ার করে এটা প্রচার করে দিত, পুরো বাংলাদেশ জানতো। কোন একটা জেলার মিছিল পুরো জেলার লোকজন জানতো। কিন্তু জামাতের এই ব্যাপক কর্মযোগ্য বিশাল গণমিছিল, জনতার ঢেউ, জনতার ঢল নেমেছে এক একটা কর্মসূচিতে। এখন রাজনৈতিক দলের কর্মসূচিতে তো আপনার কোটি কোটি মানুষ নামবে না, যা নেমেছে
এটা অন্য দলে পারবে না। এই দৃষ্টিতে এটা অনেক, সেই অনুযায়ী কাভারেজ হয়নি এবং নিজেরাও ভালোভাবে প্রচার করতে পারেনি। এই জন্য জামাত শিবিরের লোকজনের উচিত তাদের প্রোগ্রামগুলো আর শেয়ার করা। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, সবাই মিলে পোস্ট দেন, ছবি শেয়ার করেন। আর আমি দেখলাম যে জেলার কর্মসূচিগুলোতে ছবি তোলার মতো, ছবি আপলোড দেওয়ার মতো তো ছবি থাকতে হবে। ছবিগুলো হাজার হাজার লোক, কিন্তু এমনভাবে ছবি তুলছে মনে হয় যেন 50-60 জন লোক। তো দর্শক, এই দুর্বলতা ওভারকাম করতে হবে। কিন্তু জামাতের শক্তি অনেক, কিন্তু সেই শক্তিটা ভিজিবল না, প্রচার করতে পারছে না। আর রাজনীতিতে রিয়েলিটির চাইতে প্রচার এবং পারসেপশন ইজ ইম্পর্টেন্ট। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে জামাতের গণমিছিল অনুষ্ঠিত। পুরো রাজধানী জামাতময় ছিল। এই 1 আগস্ট সবারই তো পালন করার কথা, কিন্তু না, দৃশ্যপটে শুধু জামাত আর জামাত। আজকে 1 আগস্ট চারদিকে যেদিকে তাকাই শুধু জামাত আর জামাত, শিবির আর শিবির, সকাল থেকে সন্ধ্যা জামাত শিবির। গণভোটে 70% জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না। অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংসদের লড়াই রাজপথে চলে আসবে। জামাত আন্দোলনের হুমকি দিয়েছে, হুঙ্কার দিয়েছে, এবং পরিস্থিতি যা দেখছি আন্দোলনের কোনো বিকল্প নেই। আর জামাত আন্দোলন করলে, জামাত যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারবে তার প্রমাণ হচ্ছে আজকে জামাতের শক্তিশালী সাংগঠনিক অবস্থান দেখানো। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, গণভোটে 70% জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না। তিনি বলেন, গণতান্ত্রিক দল হল ওই দল যে দল জনগণের মতামত মেনে নেয়। বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী প্রতারক দল। তারা নিজেরা প্রতারণার কথা গর্বের সাথে সংসদে বলছে। এটাকে জাতীয়তাবাদী প্রতারক দল বললে ভুল হবে না। বলেছিল যে আমরা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু এখন তো কোনো আলামত দেখি না। বরং জামাতকে পাল্টা প্রস্তাব দেন যে জুলাই সনদ এগুলো ভাই আপোষ করেন, এগুলো ভুলে যাওয়া যায় কিনা, আপনারা কি চান বিনিময়? প্রিয় দর্শক শ্রোতা, আমার মনে হয় আপনারা সবাই মনোযোগ সহকারে সব কয়েকটি ভিডিও আলোচনা শুনেছেন এবং হয়তো সবকিছু বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কিত আপনাদের সম্পূর্ণ মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন।